আজ আপনারা শুনবেন মাল্টিভার্স অফ শার্লক সিরিজের আরও একটি গল্প। এই সিরিজে আমরা শোনাব শার্লক হোমসের সেই সব গল্প যা আপনারা হয়তো কখনোই শোনেননি বা পড়েননি। আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি মায়া কানন প্রকাশনী থেকে প্রকাশিত 10 শার্লক বইটি থেকে। গল্পটির লেখক পিটার কে অ্যান্ডারসন, অনুবাদ করেছেন প্রথিতযশা লেখক এবং অনুবাদক রিজু গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডার্ক টাওয়ার। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আমাদের টিম মেম্বার কৌশিক রায়ের লেখা কুন্তলা রুদ্র সিরিজের প্রথম বই কিস্তিমাত এবছর প্রকাশিত হয়েছে ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা পারুল প্রকাশনী থেকে। আজ থেকে বইটি পাওয়া যাচ্ছে অনলাইনে। আমাদের শ্রোতাদের জন্য অনলাইনে থাকছে ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। পেশায় আইনজীবী কুন্তলা রুদ্র অপরাধীকে ধরতে ডুব দেন মনস্তত্ত্বের গহীনে। সাহায্য নেন আধুনিকতম ফরেন্সিক বিজ্ঞানের। মানব বমন আর অপরাধ তত্ত্বের জটিল গোলকধাঁধায় তার স্বচ্ছন্দ মেধাবী বিচরণ। কিস্তিমাতে পাচক সাক্ষী হবেন কুন্তলার কাছে আসা এমন 4টি জটিল কেসে, যেখানে অপরাধের সূত্র লুকিয়ে আছে স্মৃতি, বিস্মৃতি অথবা অধুনালুপ্ত কোনো নথিতে। আজই % ছাড়ে বইটি অর্ডার করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি অর্ডার করুন। বইটির ছবি আপনার সোশ্যাল মিডিয়া বা কোনো বইয়ের গ্রুপে পোস্ট করে লিঙ্ক মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে। নির্বাচিত 3 জন পাঠক আমাদের তরফ থেকে পেয়ে যাবেন 500 টাকার অ্যামাজন গিফট কুপন। অর্ডার করুন আজই। আগামী মাসে আমরা ঘোষণা করব বিজয়ীদের নাম। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজকের গল্প। ইনচুড কটেজ, হার্টফোর্ডশায়ার। ছুটি কাটাতে এসে আজ এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। মনে হলো লন্ডনের ওই নোংরা কুয়াশার ধোঁয়ার মধ্যে তো দিন রাত কাটাচ্ছ, এখানকার একেবারে জঙ্গলের গন্ধমাখা সেই ঘটনাটা বরং পড়ে দেখো। ইতি, তোমার প্রিয় জন ওয়াটসন। হ্যাঁ, দেরি করে ব্রেকফাস্ট সেরে হাঁটতে বেরিয়েছিলাম। নিজ গাছপালার ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ উঁচু জমি পেরিয়ে জঙ্গলের দিকে গেছে। সেই পথ ধরে এগিয়ে বেশ কয়েকটা সরু রাস্তার সামনে পড়লাম। আন্দাজে মনে হলো তাদের একটা ঘুরে টিলার পেছন দিয়ে গ্রামের দিকেই গেছে, কিন্তু সেটা ধরে বেশ কিছুক্ষণ হেঁটেও গ্রাম পেলাম না, বরং ঝোপঝাড় আরো ঘন হয়ে জঙ্গলটাই শুরু হয়ে গেল। বুঝতে পারলাম না, পথ হারিয়েছি। কি করব ভাবছিলাম, হঠাৎ দূরে সবুজ আর বাদামি রঙের মধ্যে এক টুকরো লাল রং আমার চোখে পড়ল। সেদিকে এগিয়ে দেখলাম জঙ্গলের মধ্যে কিছুটা ফাঁকা জমি, তার ওপাশে একটা ছোট বাড়ি বানানো হয়েছে। মনে হলো এই অঞ্চলে বন দেখাশোনা করার জন্য যাদের নিয়োগ করা হয় তাদেরই থাকার জন্য হয়তো সেটা বানানো। বাসিন্দাটির কাছ থেকে রাস্তার সন্ধান জানার জন্য সেই দিকেই এগোলাম। বাড়ির সামনে এক ফালি বাগানে ব্যস্তভাবে কাজ করছিলেন এক মাঝবয়সী ভদ্রলোক। মাথার হ্যাট থেকে পরনের পোশাক, এমনকি কাঁচি ধরার কায়দা কানুন সবই বুঝিয়ে দিচ্ছিল যে মানুষটি বন রক্ষক বা গ্রাম্য কেউই নন। আমাকে দেখে মানুষটি প্রথমে চমকে উঠলেন, তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে ঈষৎ হেসে বললেন, পথ ভুল করেছেন বুঝি? আমি হেসে অপরাধ স্বীকার করলাম। আগে আপনি ঠিকই ধরেছেন,
আমি এদিককার বাসিন্দা নই, আমি ডক্টর জন ওয়াটসন। ভদ্রলোক এবার রীতিমতো উৎফুল্ল হয়ে আমাকে ভেতরে আসতে বললেন। যা বুঝলাম, তোমার গল্পগুলো লেখার সুবাদে আমাকে নেহাত কম লোক চেনে না, কি বুঝলে? অথচ তুমি বলো, যাক সেসব কথা। আমি ডক্টর এমসলে পার্কিস। এখানে কি একাই এসেছেন নাকি সঙ্গে মিস্টার হোমসও আছেন? আগে না, স্বাস্থ্য উদ্ধারের জন্য একাই ছুটিতে এসেছি। শুনে মানুষটি কিঞ্চিত হতাশ হলেন, তবে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে উনি জেনে নিলেন এই কদিনে এলাকাটা কতখানি চিনেছি। কেন উনি এটা জানতে চাইছেন তা আমি বুঝতে পারছিলাম না। বাধ্য হয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, তা আপনিও কি শরীর সারাতেই? না ডক্টর ওয়াটসন, আমি এখানে সুস্থ অবস্থাতেই এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে এবার অসুস্থ হয়ে পড়ব। মানে? মানে আমি একজন পেশাদার ঐতিহাসিক। আমার ভ্রু কুঁচকে গেছে দেখে ভদ্রলোক মৃদু হেসে ব্যাখ্যা করলেন, কেমব্রিজে পড়ানোর পাশাপাশি আমি নিজেও কিছু কাজ করি। গবেষক এবং লেখকেরা তাদের হয়ে নানান ধরনের অনুসন্ধানের জন্য আমাকে নিয়োগ করে থাকেন আর কি। তা অনেক সময় কি হয়, কোনো ধনী পরিবার নিজেদের পারিবারিক ইতিহাস জানবার জন্য বা তারা কতটা বনেদি সেটা প্রমাণ করার জন্য আমাকে নিয়োগ করেন। কোনো বিশেষ সম্পত্তির মালিকানা নিয়ে জট থাকলেও সেটা ছাড়াতেও আমার সাহায্য নেওয়া হয়। তা সেই সুবাদেই মিস্টার মার্চমন্টের সঙ্গে আমার আলাপ হয়েছিল। মার্চমন্ট নামটা মার্চমন্ট চেনা চেনা লাগছিল, আর তারপরেই মনে পড়ল। বললাম, বাই এনি চান্স আপনি কি মার্চমন্ট ম্যানারের কারো কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। একসময় পুরো জঙ্গল আর তার লাগোয়া অনেকটা জায়গায় ওদের এলাকা ছিল। এখনও নানান ব্যবসা, জমি জমা সব মিলিয়ে ওদের দাপট যথেষ্টই। সেই পরিবারের প্রধান একদিন আমার সঙ্গে দেখা করে বলেন আর কি, ডক্টর পার্কের সব শহরে আপনার কাজের ব্যাপারে সুখ্যাতি শুনেছি। আমার একটা বিচিত্র সমস্যার সমাধান করে দিতে পারবেন? কি ধরনের সমস্যা আমি জানতে চাইলাম। মার্চমন্ট তখন আমাকে বললেন, আমাদের ম্যানার থেকে মাইল 3 দূরে, ঠিক যেখান থেকে ঘন জঙ্গল শুরু হচ্ছে, তারই সীমায় একটা ছোট্ট কটেজ আছে। ওটা এখনো আমাদের পারিবারিক সম্পত্তি হিসেবেই স্বীকৃত। সেটা ভাড়া দেওয়ার অধিকারও আমাদেরই, কিন্তু সেটা ভাড়া দেওয়া যাচ্ছে না। কেন? আমি কৌতূহলী হয়েছিলাম। অন্য কোনো পরিবার বা আপনাদেরই কোনো শাখা সেটাকে নিজেদের বলে দাবি করেছেন বুঝি? না না ডক্টর, সেটা অবশ্য করেননি, কিন্তু এই কটেজের লাগোয়া জঙ্গলের সঙ্গে একটা অভিশাপের গল্প জড়িয়ে আছে। সেটার ভয়ে ওই জঙ্গলে যাওয়া তো দূরের কথা, কেউ বেশি দিন ওই কটেজেই থাকতে পারে না। আপনাকে প্রমাণ করতে হবে ওখানে আসলে কিচ্ছু নেই। গট ইট? বুঝতেই পারছেন ডক্টর, আমি কতটা উত্তেজিত হয়ে উঠেছিলাম কথাটা শুনে। 20 শতাব্দী শুরু হয়ে গেছে, অথচ ইংল্যান্ডেরই এক গ্রামে এরকম সাপ টাপের ব্যাপার এখনো আছে। তৎক্ষণাৎ তোকে বলে দিলাম, আমি রাজি, তবে আপনাকে পুরোটা ওই খোলসা করে বলতে হবে আমাকে। তারপর বাইরে রোদের রং তখনও হলদেটে আছে। একটা বড় শ্বাস নিয়ে আমার সামনের চায়ের কাপটা আবারও ভরাট করে দিয়ে বলতে শুরু করলেন পার্কিস। লোকে বলে ওই জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত টাওয়ার আছে। কে সেটা বানিয়েছিল তা জানা নেই, তবে 16 শতাব্দীতে এক জাদুকর বা ওরকম কেউ ওটাকে ডেরা বানিয়েছিল। মার্চমন্টের এক পূর্বপুরুষ, কি যেন নাম ছিল, হ্যাঁ ওই স্যার রোডরিক মার্চমন্ট, তখন ওই তল্লাটের মালিক। তিনি একদিন জানতে পারলেন এই এলাকার একটি গ্রামে এক গ্রামবাসীর মেয়েকে তুলে নিয়ে গেছে ওই জাদুকর। মেয়েটি নাকি টাওয়ারে বন্দী হয়ে আছে। স্থানীয় বীরপুরুষেরা মেয়েটিকে উদ্ধার করার জন্য অভিযান চালাতে ভয় পাচ্ছে দেখে রোডরিক দারুণ রেগে গেলেন। তার বড় ছেলেটি ছিল দক্ষ যোদ্ধা, তিনি তাকেই বললেন মেয়েটিকে উদ্ধার করতে। কিন্তু না, উদ্ধার কার্য সফল হয়নি। কেন? জানালা দিয়ে জঙ্গলটার দিকে এক ঝলক তাকিয়ে প্রশ্ন করলাম, মানে জঙ্গলটা কি খুব গভীর?
আমার অভিজ্ঞতা পরে বলছি। ঠোঁটের উপর জিভ বুলিয়ে নিলেন পার্কিস। বললেন, সেই ছেলেটি জঙ্গলে নিরুদ্দেশ হয়ে যায়, বুঝলেন। বেশ কয়েক মাস পরে স্থানীয় এক পোচার ও তার স্ত্রী ফাঁদ পাতার জন্য এদিকে এসেছিল। তখন নাকি ছেলেটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। ক্ষুধা তৃষ্ণা নানা কষ্টে সে তখন মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে। তার সঙ্গে থাকা তরবারিতে মার্চমন্ট পরিবারের চিহ্ন দেখে পোচার ছেলেটিকে চিনতে পারে। সে স্যার রোডরিকের কাছে খবর নিয়ে যায়, কিন্তু ছেলেটি মারা যায়। তবে শুশ্রূষার ফলে সে সামান্য কটা কথা বলতে পেরেছিল। তার বক্তব্য ছিল, এই জঙ্গলের মধ্যে সেই জাদুকরের তৈরি করা একের পর এক ভ্রম তাকে ক্রমাগত দিগ্ভ্রান্ত করেছিল। সে টাওয়ারটাকে বারবার দেখতে পেলেও তার কাছে পৌঁছতে পারেনি, এমনকি জঙ্গল থেকে এসে বেরোতেও পারেনি। দিনের পর দিন সে ওই জঙ্গলে ঘুরেছে আর সেই অপহৃত মেয়েটির আর্তকণ্ঠ শুনেছে, তাকে দেখেওছে, কিন্তু কিছুতেই তার নাগাল পায়নি। বুঝতে পারছিলাম দিনের তাপ কমে আসছে ক্রমশ। দুপুরটা বিকেল হয়ে উঠছে একটু একটু করে। কথা না বাড়িয়ে পার্কিসের গল্পের বাকিটা শোনার জন্য অপেক্ষা করলাম। রড্রিকের আদেশে এবার ছেলেটির এক ভাই জঙ্গলে ঢুকেছিল, তাকে আর পাওয়াই যায়নি। তারপর থেকে এই জঙ্গলটা পরিত্যক্তই হয়ে যায়। এভাবেই কয়েক শতাব্দী কেটে গেল। তারপর মার্চমন্ট, মানে এখনকার মিস্টার মার্চমন্ট স্কোয়ার, গত বছর থেকে এই কটেজটা ভাড়া দেওয়া শুরু করেন। প্রথম এখানে থাকতে এসেছিল এক শিল্পী। সে দুদিনের মধ্যে অগ্রিম জমা টাকার তোয়াক্কা না করে পাত্তাড়ি ঘোটালো। এতে মার্চমন্ট অবাক হলেও মাথা ঘামাননি। তারপর কটেজ ভাড়া নেয় এক পক্ষী বিশারদ। রাতে প্যাঁচার ডাক শোনার জন্য বেরিয়ে সে ভদ্রলোক কি শুনেছিলেন তা তিনিই জানেন, কিন্তু তিনিও ওই দুদিনের বেশি টেকেননি। এমন বেশ কভার হওয়ার পরে কটেজটা ভাড়া নেয় এক দম্পতি। তাদের অভিজ্ঞতা শুনে মার্চমন্ট বোঝেন ব্যাপারটা বেশ গুরুতর। কি রকম অভিজ্ঞতা? সারাদিন তারা ওই জঙ্গল থেকে ভেসে আসা আর্তনাদ, গোঙানি আর কান্নার আওয়াজ শুনতে পেত। সবচেয়ে মারাত্মক ব্যাপার ছিল, কটেজের পাশে যে সরু নালাটা আছে তার ওধারে তারা মাঝে মাঝেই আকাশে শীর্ণ একটি মেয়েকে দেখতে পেত। দিনের বেলাও খালের ওপারে জঙ্গলের মধ্যে পায়ে চলা পথ ধরে হাঁটার সময় তারা ঝোপঝাড়ের মধ্যে মেয়েটিকে তাদের সমান্তরালেই হাঁটতে দেখত। অথচ তার কাছে যাওয়ার চেষ্টা করলে আর তাকে দেখা যেত না। এই কথাগুলোই ছড়াতে থাকে আর কি। এলাকায় গুজব রটে যে মেয়েটি হলো সেই জাদুকরের বন্দিনী। তবে এখন সে বা তার ওই প্রেত টোপ হিসেবে কাজ করে, যাতে জঙ্গলের মধ্যে থেকেও সহজেই নতুন শিকার পায় জাদুকর। একটু নড়ে চড়ে বসলাম। আপনিও কি কিছু দেখেছেন নাকি? আমি আবারও ঠোঁটটা ভিজিয়ে নিলেন পার্কিস। তারপর বললেন, এখানে আসার পর থেকেই একটা অস্বস্তি হচ্ছিল। শহুরে লোক হঠাৎ জঙ্গলের মধ্যে একা থাকলে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তবে আমার কাছে এইরকম অভিজ্ঞতা খুব একটা নতুন নয়। তাও এখানে আসার পর থেকেই কেমন যেন একটা দমবন্ধ অনুভূতি হচ্ছিল, জানেন। সবসময় মনে হতো যেন কেউ আমাকে দেখছে। একরকম মরিয়া হয়ে ঠিক করলাম জঙ্গলে ঢুকবো। ঢুকেছিলেন? হ্যাঁ, ঢুকেছিলাম। সেই অভিজ্ঞতা আমার পরম শত্রুরও যেন না হয়। মানে? বলছি, ওই সরু নালাটা পেরিয়ে ওপারে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি বেশ কিছু কাকতাড়ুয়ার সামনে পড়লাম। কাকতাড়ুয়া বলতে খড়, কুঞ্চি আর কাপড় দিয়ে বানানো যে জিনিসগুলো আমরা মাঠে ঘাটে দেখি, কিন্তু তাদের কথা যেন ভাববেন না। এগুলো বানানো হয়েছিল অজস্র ছোট বড় প্রাণীর হাড় আর খুলি দিয়ে। বনের মধ্যে নানান জায়গায় মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল ছোট ছোট খুঁটি,
তার গায়ে লতা পাতা দিয়ে বাঁধা ছিল ওই ওই জিনিসগুলোকে। আপনাকে সত্যি বলছি ডক্টর ওয়াটসন, নিস্তব্ধ জঙ্গলে ঝোপঝাড় ঠেলে এগোতে এগোতে হঠাৎ ওইরকম একটা জিনিসের সামনে এসে আমার প্রাণ পাখি একেবারে খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। তারপর ভালো করে তাকাতে বুঝলাম চারপাশে একটু এই দূরে দূরে পোঁতা রয়েছে ওরকম অনেকগুলো জিনিস। ওগুলোকে এড়িয়ে জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করতে গিয়ে আমি বেশ কয়েকবার রাস্তা হারালাম। অবশেষে একটা সরু মোটামুটি চলা যায় এমন পথের সামনে এসে পড়লাম যেটা ওই বড় বড় গাছের মধ্যে দিয়ে সোজা ভেতরে ঢুকে গেছে। তারপর ওটা ধরে এগোতে শুরু করলাম জানেন। তবে সামনে একটা টিলার মতো জায়গা পড়ল। সেটার উপরে কি? আমার থেকে ধরুন এই হাত বিশেক দূরেই দাঁড়িয়েছিল ওই ওই মেয়েটা। হ্যাঁ, কম বয়সী একটা মেয়ের কথাই মনে হয় বটে, কিন্তু তার চেহারাটা একেবারে কঙ্কালসার, যেন বহুদিন ধরে সে ক্ষুধার্ত হয়ে আছে। তার কোটরাগত দু চোখ ভরা ছিল নিঃসীম হতাশা আর যন্ত্রণায়। তার পরনে ছিল স্রেফ অন্তর্বাস, সেও একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায়। মেয়েটা দুহাত তুলে আমাকে আমাকে কাছে ডাকার মতন করে ডাকলো, হাত নাড়লো। তার হাতের আঙুলগুলো মনে হলো যেন একসঙ্গে জুড়ে আছে। সে আমাকে কিছু একটা বলল। গাছের মাথায় খেলা করা হাওয়ায় সেই ফিসফিস আমার কানে যেটুকু পৌঁছলো তাতে মনে হলো ও বেড রক বলছে। কথাটা বেশ কয়েকবার বললো মেয়েটি। শেষের বার শুধু উচ্চারণ নয়, মেয়েটা ওই নাম ধরে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল। সেই আওয়াজ শোনার পরে আমার স্নায়ু একেবারে জবাব দিয়ে দিল ডক্টর ওয়াটসন। আমি প্রাণপণে দৌড়ে এদিক ওদিক ঠোকর খেতে খেতে কিভাবে যে নালার পারে এসেছিলাম সেটা আমি জানি না। বলা ভালো, আমি নিজেও জানি না সেটা। মানে আমার আর সত্যিই কিছু খেয়াল ছিল না। পার্কিসের কথা শুনে আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সেটাকে উপেক্ষা করে আমি জানতে চাইলাম, তারপর? ঢোক গিলে কিছুক্ষণ চুপ করে নিজেকে একটু গুছিয়ে নিলেন পার্কিস। তারপর শুরু করলেন। এর আগে আমি কখনো ভূত প্রেত এসব নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু জঙ্গলের মধ্যে ওই অভিজ্ঞতাটা আমাকে একেবারে ঝাঁকিয়ে দিয়ে গেল। তাও আমি ঠিক করেছিলাম কটা দিন কটেজে থেকে দেখবো আর কিছু দেখতে বা বুঝতে পারি কিনা। জঙ্গলের মধ্যে ঢোকার সাহস আমার হয়নি। তো গাছে একটা বিড়াল উঠে পড়লে কোনো কুকুর যেভাবে সেটার চারপাশে ঘুরপাক খায় না, প্রায় সেরকম ভাবেই আমি জঙ্গলটার চারপাশে ঘুরে বেরিয়েছি। সেই করতে গিয়ে আমি বহুবার দূর থেকে গাছের বা ঝোপের ফাঁকে মেয়েটিকে দেখেছি। সেভাবে এই দুহাত বাড়িয়ে মেয়েটা আমাকে ডাকছে, কাছে ডাকছে। মনে হয়েছে যেন কোনো শিকারী পাখি ঝাঁপানোর আগে চিৎকার করে উঠছে। তারপরে আমার আর এগোতে সাহস হয়নি। ওখান থেকে অন্যত্র সরে গেছি, পথ হারিয়েছি, শেষে অনেক কষ্টে ফিরে এসেছি। আমি ঠিক করেছি মার্চমন্টকে লিখিতভাবে কিছু জানাবো না। যদি দেখি যে লোকের বলা কথাগুলো সত্যি, তাহলে ওর ক্ষতি তো হবেই। কেমব্রিজে আমার যা মান সম্মান আছে সবই যাবে। অথচ আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই। জানি না ডক্টর ওয়াটসন, সেসব দিক কি করবো আমি জানি না। জানি না। চুপ করে গেলেন পার্কিস। বাইরে গাছের ছায়ারা ধীরে ধীরে ঘন আর কালো হয়ে উঠেছিল। সেদিকে তাকিয়ে রইলেন তিনি। আমি কি বলবো ভেবে না পেয়ে ওঠার উপক্রম করছিলাম। হঠাৎ একটা কথা মনে হতে সেটাই ওকে জিজ্ঞেস করলাম। আচ্ছা,
মেয়েটার পরনের পোশাক দেখে কি প্রাচীন বলে মনে হয়েছিল, নাকি আধুনিক? মেয়েটি শুধুমাত্র অন্তর্বাস পড়েছিল, সেটাও ছিল শতচ্ছিন্ন। ওই দেখে সেই সময় পোশাকের বয়স অনুমান করার ক্ষমতা আমার ছিল না। পেছনের নালা দিয়ে কুলুকুলু আওয়াজে জল বয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। সেটা শুনতে পেয়ে আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো। আচ্ছা, এদিকে কি কোনো নদী আছে? না হলে এই নালাটা কোথায় গিয়ে শেষ হয়েছে? জঙ্গলের ওপাশে একটা খুব গভীর হ্রদ আছে। আমি জঙ্গলের চারপাশে ঘুরতে ঘুরতে ওদিকে গিয়েছিলাম। এই নালাটা সেখানেই গিয়ে পড়েছে। লেকটার ওপারে ওই জঙ্গলের দিকে তাকালে বোঝা যায় এর মাঝখানে একটা অংশ উঁচু হয়ে উঠেছে। সেখানে কোনো এক সময় হয়তো সত্যি একটা টাওয়ার ছিল। এখন সেগুলো মাটিতে মিশে গেছে বা গাছের আড়ালে চাপা পড়েছে। এমনিতেও আমি মার্চমাউন্টের লাইব্রেরি ঘেঁটে ওখানে কিছু বানানোর রেকর্ড পাইনি, তাই আমি ঠিক জানি না। উঠে দাঁড়ালেন পার্কিস। আমি ইতিমধ্যেই দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলাম। বেলা পড়ে আসছে। বুঝতে পারছিলাম আর ঘন্টাখানেক পরেই অন্ধকার নামবে। ম্লান মুখে পার্কিস বললেন, এখানের মেয়াদ ফুরলেই আমিও পাত্তারি গোটাবো ডক্টর। আশা করি তার আগে আপনার সঙ্গে আরও একবার দেখা সাক্ষাৎ হবে, গল্পগুজবও হবে। মানুষটি যে একা থাকতে চাইছেন না, অথচ সেটা স্বীকার করতেও পারছেন না, এটা ভেবে খারাপ লাগলো। কিন্তু কি আর করা। তাই ওর কাছ থেকে গ্রামের দিকে যাওয়ার রাস্তাটা ভালোভাবে বুঝে নিয়ে আমি সেখান থেকে হনহনিয়ে হাঁটা লাগালাম। সন্ধেবেলা খাওয়া দাওয়া সেরে মনে হলো ব্যাপারটা তোমাকে জানাই। চোর ডাকাতদের পিছনে ধাওয়া করে তোমার যদি ক্লান্ত লাগে, তাহলে না হয় এই কেসটা নিয়েও একটু ভেবো। আর কি ভাবছো তা আমাকে জানাতে ভুলো না। ইতি শুভেচ্ছা সহ তোমারই একান্ত ওয়াটসন। Better this present than a past like that. Back therefore to my darkening path again. No sound, no sight as far as eye could strain. Will the night send a howlet or a bat? আপন মনে ব্রাউনিং এর চাইল্ড রোল্যান্ড টু ডার্ক টাওয়ার গেম আবৃত্তি করতে করতে কটেজে ফিরছিলাম। এই তো দেখি নদী ধায় সে আপন মনোরথে, তবু মুক্তি নয়, তার স্পর্শে জাগে শুধুই যাতনা। গত দুদিন যাবতীয় হাঁটা নিসর্গ দর্শনের মধ্যেও পার্কিসের বলা কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেয়েছে। জঙ্গলের পাশ দিয়ে আসার সময় একটা ঝাঁকে আমি নালা দিয়ে জল বয়ে যাওয়ার শব্দটা পেয়েছিলাম, আর ঠিক তখনই এই কবিতাটা মনে পড়ল। মেরির বড় প্রিয় ছিল এই কবিতাটা। কখন যে কথাগুলো আমার ঠোঁটে উঠে এসেছে বুঝতেও পারিনি। ডক্টর ওয়াটসন, নারী কণ্ঠে হাঁক শুনে কবিতার ভাবটা কেটে গেল। ঘুরে দেখলাম আমাদের এদিককার পোস্ট মিস্ট্রেস তথা স্টেশনারি দোকানের মালিক আমাকে ডাকছেন। কাল সকালে আপনার চিঠির উত্তরে লন্ডন থেকে এক্সপ্রেস পোস্ট এসেছে। সই করে চিঠিটা নিয়ে নিন প্লিজ। এক্সপ্রেস পোস্ট। খামটা হাতে নিয়ে টানা টানা প্রায় খামের উপর দিয়ে ছুটে যাওয়া অক্ষরগুলো দেখে বুঝতে পারলাম কে পাঠিয়েছে এই জরুরি বার্তা। সাইন করে চিঠি নিলাম আমি। এরপর নিজের ঘরে গিয়ে জানালার ধারে বসে সেটা পড়লাম। বেকার স্ট্রিট, লন্ডন। প্রিয় ওয়াটসন, তোমার স্বাস্থ্যোদ্ধার যে বেশ জোর কদমে চলছে একথা জেনে ভালো লাগলো। তবে আলাদাভাবে তোমাকে ধন্যবাদ দিচ্ছি জঙ্গলের মধ্যে ওই টাওয়ার আর কটেজের ব্যাপারটা আমার নজরে আনার জন্য। চিঠিটা এখনো অবধি বেশ কয়েকবার পড়েছি। তুমি ডক্টর পার্কিসকে আরও কয়েকটা প্রশ্ন করলে পারতে, যেমন ধরো সম্প্রতি কি পার্কিসের কোনো নিকট আত্মীয় বা প্রিয় মানুষের মৃত্যু হয়েছে। তুমিও জানো ওই রকম হলে একজন মানুষ যুক্তি বুদ্ধি ছেড়ে কোনো ব্যাখ্যার অলৌকিক বা অপ্রাকৃত ব্যাখ্যাই সহজে বেছে নেন। ওর এমন কিছু হয়নি তো?
এটাও জানা দরকার যে পার্কিসের নারী বিষয়ক অভিজ্ঞতা ঠিক কীরকম। জঙ্গলের মধ্যে একটি ভীত ও অসহায় মেয়েকে দেখে ওর প্রতিক্রিয়া ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি আমার। ভেবে দেখো, ওর জায়গায় তুমি থাকলে কি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যেতে, নাকি মেয়েটিকে বন্দিনী ভেবে তাকে সাহায্য করতে সচেষ্ট হতে? ওই জঙ্গলে সেই জাদুকর বা তার বন্দিনীর আত্মা আছে কিনা এটা মূল প্রশ্ন নয়। প্রশ্ন এটাই যে ওই জঙ্গলের মধ্যে আসলে কি বা কে আছে, আর সেটা বুঝতে গেলে পার্কিসকে আরো খুঁটিয়ে প্রশ্ন করা দরকার ওয়াটসন। তাই আমি বলবো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি পার্কিসের সঙ্গে আরেকবার দেখা করো। ওর থেকে এটা জেনে নাও যে উনি ঠিক কি এবং কাকে দেখেছিলেন, আর জানার পরেই সঙ্গে সঙ্গে আমাকে জিনিসটা জানিও। ইতি, তোমার হোমস। হোমসের কাঠখোট্টা কথাগুলো আমায় ভাবিয়ে তুলল। হ্যাঁ, এ কথা ঠিক যে ব্যাপারটা আরো খুঁটিয়ে না দেখে এই কিংবদন্তির সত্যি বা মিথ্যে নিয়ে কোনো কিছুই বলা যাবে না। কিন্তু এও সত্যি যে এখান থেকে এত দূরে থাকার ফলে শব্দহীন অনুভব ব্যাপারটা হোমস ঠিক বুঝতে পারছে না। শুধু পার্কিস নন, ওই জঙ্গলের মধ্যে একটা আদিম অশুভ ব্যাপার আছে বলে আমারও মনে হয়েছিল। তবু বন্ধুটি যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করাই সমীচীন বলে মনে হলো। ঠিক করলাম পরদিনই আবার যাব সেই কটেজে। আর কিছু না হোক, পার্কিস আমার সঙ্গে গল্পগুজব করে একটু খুশি হতে পারেন। পরের দিন পার্কিসের সঙ্গে দেখা করলাম। ভদ্রলোক এবারও গোলাপের ঝাড় নিয়ে ব্যস্ত ছিলেন। মনে হলো বাগানের পরিচর্যা করেই ভদ্রলোক মন ভালো রাখতে চাইছেন। আমাকে দেখে উনি বেশ খুশি হলেন। তারপর অনেকক্ষণ গল্পগুজবও হলো। কেমব্রিজের কিছু কেচ্ছা কেলেঙ্কারি আর লন্ডনের হোমরা চোমরাদের মধ্যে তার প্রভাব, এই নিয়ে আমি আর পার্কিস যা যা বললাম তা দিয়ে বোধহয় একটা পত্রিকার ব্যবসা ভালো মতো বাড়িয়ে দেওয়া যায়। তারই মধ্যে আমি ওই জঙ্গলের ভেতরে আর বাইরে পার্কিসের অভিজ্ঞতা নিয়ে টুকটাক প্রশ্ন জুড়ে দিলাম, উনি গতদিনের তুলনায় অন্য কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। কিন্তু না, উনি নতুন কিছুই বললেন না। রোগী সত্যি বলছে না মিথ্যে সেটা বোঝার ক্ষমতা আমার আছে। সেভাবেই বুঝলাম পার্কিস বানিয়ে বানিয়ে কিছু বলছেন না বা চেপেও যাচ্ছেন না। এরপর আমি নিজের কটেজে ফিরছিলাম হতাশ হয়ে। পোস্ট মিস্ট্রেস আবারও হাঁক পেরে আমায় ডাকলেন। ডক্টর ওয়াটসন। দেখে চমকে গেলাম। হোমস আরেকটা এক্সপ্রেস পোস্ট পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেটা কালেক্ট করে ঘরে গিয়ে সেটা পড়তে আরম্ভ করলাম। বেকার স্ট্রিট, লন্ডন। প্রিয় ওয়াটসন, তোমাকে আগের চিঠিটা পাঠানোর পর নিজের স্ক্র্যাপ বুকটা ভরাট করতে বসেছিলাম। খবরের কাগজ কেটে কৌতূহল উদ্দীপক তোমার ভাষায় খুন খারাপির খবরগুলো বাঁচতে গিয়ে এই মাসের 15 তারিখের গেজেটে একটা ছোট্ট খবর নজরে এলো। তোমার চিঠিতে বলা ঘটনার সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও আমার মনে হলো জিনিসটাকে একটু তলিয়ে দেখা দরকার। লাইব্রেরি গিয়ে জেলা স্তরের খবরের কাগজগুলো পড়তে হলো অগত্যা। আর তখনই মনে হলো আমার একটা প্রশ্ন আগের চিঠিতেই তোমার কাছে তোলা উচিত ছিল। সেটা হলো, কোনো অদৃশ্য বেড়ার জন্য একটা মেয়ে জঙ্গলে ঢুকতে পারে, তাকে দেখাও যায়, কিন্তু সে বেরোতে পারে না। মেয়েটিকে কাছ থেকে দেখলে, বিশেষত তার হাত দুটো পর্যবেক্ষণ করলে এ প্রশ্নের উত্তর পাওয়া যেত। আর তার বেলা বেডরক শব্দটার গুরুত্ব অপরিসীম। বলতে পারো এই মামলায় ওটাই সব থেকে বড় এভিডেন্স। ওই এলাকার সবচেয়ে বড় অর্ডিন্যান্স সার্ভে ম্যাপগুলো কিনলাম। তুমি তো পায়ে হেঁটে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছ, আমি ওই ম্যাপগুলোর মাধ্যমে জায়গাটা দেখেছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? লন্ডন থেকে ওখানে একজন সার্ভেয়ারকে পাঠানো হয়েছিল এই ম্যাপ বানানোর সূত্রে। তার উল্লেখ করা কিছু পুরনো দলিলের সন্ধানে আমাকে শেষ অবধি সিভিল কোর্টেও যেতে হলো। দলিলের কপিতে দেওয়া ম্যাপে স্পষ্ট দেখলাম মার্চমন্ট এস্টেটের সীমার মধ্যে জঙ্গলটা মোটামুটি এখনকার মতোই ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখানো ছিল তাতে। পরবর্তীকালের কোনো ম্যাপেই কিন্তু সেটার আর কোনো উল্লেখ নেই। কেন?
কেন পার্কিস মার্চেন্টের লাইব্রেরিতে বাড়িটার ব্যাপারে কিছুই খুঁজে পাননি? পরবর্তীকালে কি তবে ওটা ভেঙে ফেলা হয়েছিল, নাকি কেউ ওটার অস্তিত্ব গোপন করতে চেয়েছিল? জানি ওয়াটসন, তুমি থাকলে এইরকমই রোমান্টিক বা রোমাঞ্চকর কোনো একটা ব্যাখ্যাই ধরে নিতে। তবে আমি আসল কারণটা অনুমান করতে পারি। লন্ডন থেকে সার্ভেয়ার গেছিলেন বলে ম্যাপের কপি সিভিল কোর্টে ছিল, কিন্তু পরবর্তী সার্ভেয়াররা সেটা দেখার প্রয়োজন বোধ করেননি। তার উপর ওই কিংবদন্তিগুলো নতুন করে মাথা চাড়া দেওয়ার ফলে সাম্প্রতিক সার্ভেগুলোর জন্য কেউই আর জঙ্গলে ঢোকেনি। তাই ম্যাপে বাড়ি বা টাওয়ার যাই বলো, তার অস্তিত্ব নেই। তাহলে কি দাঁড়ালো ওয়াটসন? দাঁড়ালো এই যে ওই জঙ্গলে একটা সত্যিকারের বিপদ আছে, কিন্তু সেটার সঙ্গে কয়েকশো বছরের পুরনো কিংবদন্তির কোনো সম্পর্ক নেই। খবরের কাগজে আমি যা পেয়েছি তা পরোক্ষ হলেও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট। সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে এখনই যা করার করতে হবে ওয়াটসন। এটা জীবন মরণের প্রশ্ন। আর আমাদের দেরিতে কারো প্রাণ গেলে তুমি যে নিজেকে ক্ষমা করবে না, এ আমি বিলক্ষণ জানি। সম্ভব হলে আমিও ওখানে গিয়ে তোমার পাশে থাকতাম, কিন্তু সেটার উপায় নেই। তাই যা করার তোমাকেই করতে হবে। এটি তোমার হোমস। চিঠি পড়ে আমার সমস্ত কিছু কেমন গুলিয়ে গেল। যা করার তাই করতে হবে, এর মানে কি? কি করতে হবে আমাকে? তারপরেই খেয়াল হলো খামের মধ্যে দুটো কাগজ রয়েছে। বের করে দেখলাম ওগুলো খবরের কাগজের কাটিং, যার এক কোণে হোমসের হাতের লেখায় তারিখ আর কাগজের নামগুলো লেখা আছে। প্রথমটা বেরিয়েছিল টাইমসে 2 সপ্তাহ আগে। খবরটা এই রকম: হার্ডফোর্ডশায়ারে রহস্যময় অন্তর্ধান। দ্য ইকো সংবাদপত্র থেকে জানা গিয়েছে যে নর্থ হার্ডফোর্ডশায়ারের গ্রেট রামসে শহর থেকে আরও একটি মেয়ে হারিয়ে গেছে। পাঠকেরা মনে করতে পারবেন গত গ্রীষ্মে জেনি মিল নামে একটি মেয়ে ওখান থেকেই হারিয়ে গিয়েছিল। মেয়েটি ক্রসওয়েস ফার্মে গোয়ালিনী হিসেবে কাজ করত। ফার্মের লাগোয়া একটি ঘরে এসে থাকত। ওখান থেকেই এক রাতে মেয়েটি স্রেফ উধাও হয়ে যায়। ফার্মের মালিক ও তার স্ত্রী কিছুই বুঝতে এমনকি শুনতেও পাননি। অথচ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছিল বিছানা থেকে টেনে হিঁচড়ে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ প্রথমে ফার্মের মালিক ও তার পরিবারের সদস্যের সন্দেহ করে তদন্ত করলেও মেয়েটির আর কোনো হদিশ পাওয়া যায়নি। এবারও ওই রকমই একটি ঘটনার ফলে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় কসাইয়ের মেয়ে 23 বছর বয়সী মিস মিলিসেন্ট ইলিস নিরুদ্দেশ হয়েছেন। ব্র্যামহার্স্টের মেলা থেকে মাইল 2 দূরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মিলিসেন্ট, কিন্তু তিনি বাড়ি ফেরেননি। 3 সপ্তাহ ধরে খোঁজাখুঁজি করেও মেয়েটির হদিশ এখনো পাওয়া যায়নি। প্রথমে অনুমান করা হয়েছিল যে মেয়েটি হয়তো মাঠের মধ্যে দিয়ে আসার সময় কোনো চোরাদহে পড়ে যায়, কিন্তু দুটি ঘটনার মধ্যে সাদৃশ্যের ফলে এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ অবশ্য দুটি অন্তর্ধানের মধ্যে এখনো কোনো যোগসূত্রের ব্যাপারে মন্তব্য করেনি। খবরটা পড়ার পর বুঝতে পারলাম হোমস কিসের আভাস দিতে চাইছিল। সাগ্রহে পরের টুকরোটা আমি হাতে তুললাম। সেটা আবার স্থানীয় কাগজ থেকে নেওয়া, তবে সেটা গত বসন্তের। তাতেই বলা ছিল আসামি পলাতক। গ্লসেস্টার কাউন্টি জেল থেকে জুলিয়াস বেডরক নামে এক মারাত্মক অপরাধী পালিয়ে গেছে। 3 বছর আগে বেডরককে মহিলাদের ওপর আক্রমণ এবং অত্যাচারের অপরাধে বন্দী করা হয়েছিল। লেডিবারি হার্ডফোর্ডশায়ারের বাসিন্দা বেডরক ওই এলাকার একাধিক তরুণী ও মহিলার ওপর আক্রমণ চালিয়েছিল। তার স্ত্রী এলিজাবেথ বেডরক তার হাতে মারাত্মক আহত হয় এবং পরবর্তীকালে মারা যায়। বেডরকের মৃত্যুদণ্ড প্রায় নিশ্চিত ছিল, কিন্তু
প্রসিকিউটরদের তরফে কিছু বিধিগত ত্রুটির ফলে তার শুধু যাবজ্জীবন কারাদণ্ডই হয়। জেলের জানালায় দড়ি বেঁধে নিচে নেমে বেডরাকের পালানোর ক্ষেত্রেও জেলের কোনো কর্মচারীর জড়িত থাকার সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। কর্তৃপক্ষ ঘটনার সম্পূর্ণ এবং নিরপেক্ষ তদন্তের আদেশ দিয়েছেন, তবে স্থানীয় মানুষেরা আশঙ্কা করছেন অবিলম্বে বেডরককে ধরতে না পারলে সে নতুন করে নারী নির্যাতন ও নারী নিধন শুরু করবে। হোমসের মতো বুদ্ধিমান না হলেও দুইয়ে দুইয়ে চার করার ক্ষমতা আমার চিরকালই ছিল। পার্কিস বা মার্চমন্টের সঙ্গে যোগাযোগ করে নিজের, তাদের এবং সম্ভাব্য অভাগিনীদের সময় নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছেও আমার ছিল না। খামার কাগজপত্র নিয়ে সরাসরি থানার উদ্দেশ্যে রওনা দিলাম। নিস্তরঙ্গ বিকেলটা ফুরিয়ে আসছিল। আশেপাশের মৃদু পাখির ডাক, কিছু গুঞ্জন, সাইকেলের ঘণ্টি, এসবের মধ্যে থানাটাও যেন ঝিমোচ্ছিল। সেখানে যে কজন পুলিশ ছিল তারা আমার সঙ্গে বেশ ভদ্রভাবেই কথা বলল। আমাকে চা দিয়ে আপ্যায়ন করে জানতে চাওয়া হলো এখানে এসে অবধি আমার কেমন লাগছে। সব মিলিয়ে লন্ডন থেকে স্বাস্থ্য উদ্ধারে আসা যে কোনো রোগীর মতো করেই আমাকে দেখা হচ্ছিল। তবে ডাক্তার ওয়াটসন থানায় এসেছেন ব্যাপারটা ওদের মাথায় ঢুকলো কিছুক্ষণ পর। স্থানীয় সুপারিনটেন্ডেন্টকে খবর দেওয়া হলো তখনই। ফোনে আমার সঙ্গে কথা বলে সুপারিনটেন্ডেন্ট বুঝলেন আমি বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি না। তিনি আমাকে সেখানেই অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর ছায়াগুলো আর একটু ঘন হয়ে উঠল। দূরে রেল স্টেশনের দিকে আলোগুলো জ্বলতে শুরু করল। সুপারিনটেন্ডেন্টও তখনই থানায় এসে পৌঁছালেন। ভদ্রলোকের নাম ট্যালবার্ট। থানায় বসে তিনি আরেকবার পুরোটা আমার কাছ থেকে শুনলেন। তারপর কাগজের দুটো কাটিং পরে দুবার মাথা নাড়লেন। তারপর স্টেশনের ইনচার্জ অফিসারকে জিজ্ঞেস করলেন, এখনই কজন পুলিশকে এখানে জোগাড় করতে পারবেন? অফিসারের আমতা আমতা উত্তর থেকেই বোঝা গেল ব্যাপারটা জটিল হয়ে গিয়েছে। মার্চমেন্টদের উদ্যোগে এই সময়টা একটা মেলা হয়। আশেপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষ নানা জিনিস বেচা কেনার জন্য ওই মেলাটা বেশ গুরুত্বপূর্ণ হিসাবে মনে করে। ফলে থানার অধিকাংশ পুলিশ সেখানেই মোতায়েন রয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল সেই সন্ধ্যায় অভিযান চালানোর জন্য রয়েছেন ট্যালবার্ট, চ্যাথাম নামে এক কনস্টেবল আর আমি। জঙ্গলের দিকে রওনা হলাম আমরা। কটেজের কাছে যখন এসে পৌঁছালাম তখন আলো প্রায় ফুরিয়ে এসেছে। ডাক্তার পার্কিসকে বাইরে দেখলাম না। ঘরের কোনো আলো জ্বলছে না দেখে মনে হলো ভদ্রলোক নির্ঘাত ঘুমিয়ে পড়েছেন। তাকে বিরক্ত না করে আমরা যথাসম্ভব নিঃশব্দে নালা পেরিয়ে জঙ্গলে ঢুকলাম। পার্কিসের কথা শুনে আমি মানসিক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু তবুও হাড় আর খুলি দিয়ে বানানো ওই কাকতারুয়াগুলো দেখে আমারও বেশ ভয় লাগলো। অন্য সময় হলে চ্যাথাম বলতে সাহস পেতেন না, কিন্তু তিনিও বলে ফেললেন, স্যার বলছিলাম যে কাল সকালে গেলে হয় না? ভয় হচ্ছিল। ট্যালবার্ট না ওই রকম কিছু ভাবে, কিন্তু দেখলাম ভদ্রলোক বেশ কড়া ধাতের মানুষ। মূলত তাঁর তাড়নাতেই আমরা ওই কাকতারুয়াদের পাশ কাটিয়ে জঙ্গলের আরো গভীরে ঢুকলাম। বেশ কিছু দূর যাওয়ার পর অন্ধকারে মনে হলো গাছের গোড়ায় একটা কাপড়ের বান্ডিল পড়ে রয়েছে। কাছে গিয়ে বুঝতে পারলাম একটি তরুণী, মেয়েই বলা ভালো, মাটিতে পড়ে রয়েছে। ছেঁড়া খোঁড়া পেটিকোট ছাড়া তার পরনে আর কিচ্ছু ছিল না। পরীক্ষা করে দেখলাম না, তখনও সে বেঁচে রয়েছে। তবে অনাহারে এবং ক্রমাগত শারীরিক নির্যাতনে মেয়েটি প্রায় মৃতপ্রায়। নেহাত যৌবনের একটা আলাদা প্রাণ শক্তি থাকে বলেই সে এখনো বেঁচে। সবচেয়ে করুণ লাগলো মেয়েটির হাতগুলো দেখে। তার আঙুলগুলো এমনভাবে বেঁধে দেওয়া হয়েছিল যাতে সে হাত নাড়াতে পারলেও আঙুলের ব্যবহার করতে পারত না। আর হ্যাঁ, মেয়েটির কোমরে শক্ত করে বাঁধা ছিল একটা দড়ি। আমি আর ট্যালবার্ট দড়িটা খুলে মেয়েটিকে মুক্ত করলাম। তারপর কনস্টেবল চ্যাথামকে মেয়েটির পাশে রেখে আমরা দুজন দড়ি ধরে এগিয়ে চললাম গাছ, ঝোপ আর টিলা পেরিয়ে।
শার্লকের সঙ্গে নানান অ্যাডভেঞ্চারের সঙ্গী হওয়ার ফলে আমার অনেক ধরনের অভিজ্ঞতাই আগে হয়েছে, কিন্তু সেই সন্ধ্যায় ঘনায়মান অন্ধকারের মধ্যে ওই জঙ্গলটা ধরে এগুতে গিয়ে আমার মনের যে কি অবস্থা হয়েছিল তা কথায় বোঝানো মুশকিল। ওই জঙ্গলে যে বিপদটা আছে তা নিতান্ত লৌকিক। হতভাগ্য মেয়েটির ওই অবস্থা দেখার পর আমার মনে এই নিয়ে আর কোনো সংশয় ছিল না, কিন্তু তবুও ওই কাকতারুয়াদের মতো কাঠামোগুলোর সামনে পড়ে স্নায়ুর উপর যথেষ্ট চাপ পড়েছিল আমার। আর তারই সঙ্গে যোগ হয়েছিল এক অনুভূতি, আমি আর ট্যালবার্ট যেন ক্রমেই একটা মাকড়সার জালের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে ওত পেতে রয়েছে এক শয়তান। প্রায় 20 গজ এগোনোর পর আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে এসে পড়লাম। তার মাঝামাঝি জায়গায় একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। একসময় সেটা হয়তো 3 তলা উঁচু ছিল, তবে এখন ভেঙে চুরে একদিকে বেঁকে একেবারে অদ্ভুত টাওয়ারের মতো দেখাচ্ছে। বাড়িটার সামনে আসা মাত্রই আমার মনে হলো পাপ আর অশুভ মনোভাব যেন জমাট বেঁধে রয়েছে এই সামনের বাড়িটার মধ্যে। একটা অদৃশ্য কুয়াশার মতো করে যেন সেই পাপ আর অন্যায়ের ভাব ওখান থেকে বেরিয়ে এসে ছুঁয়ে যাচ্ছে, বিষিয়ে দিচ্ছে আমাদেরকেও। ট্যালবার্ট সংক্ষেপে প্রশ্ন করলেন, আপনি সশস্ত্র? আমি মাথা নেড়ে সায় দিলাম। উনি ফিসফিস করে বাড়ির পাশে একটা ঢালু দিক দেখিয়ে বললেন, ওইদিকে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকুন। আর আপনি? নীরবে বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ট্যালবার্ট। তারপর চাপা গলায় বললেন, আপনার কি মনে হয় ডক্টর, ওই বাড়িতে কি বা কে আছে? এমন কেউ যে ওই মেয়েটিকে ওইভাবে বন্দি করে রেখেছিল? ঠিক বলেছেন। অন্ধকারে ট্যালবার্টের গলাটা আরো ঠান্ডা আর নির্মম শোনালো। এতক্ষণে আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন সে কতটা বিপজ্জনক। গতবার আইনের একটা ফাঁক পেয়ে সে পালিয়েছে, তবে আর তাকে সেই সুযোগ দেওয়া ঠিক হবে না। তাই যা করার আমাদেরকেই করতে হবে। আপনার কোনো আপত্তি আছে? ডাক্তার হিসেবে আমার হয়তো আপত্তি করা উচিত ছিল, কিন্তু ততক্ষণে হোমসের পাঠানো কাগজের টুকরোগুলো পড়ে, বিশেষত মেয়েটাকে দেখে আমার ভেতরে কিছু একটা হয়েছিল। আমি মাথা নেড়ে না বোঝালাম। ট্যালবার্ট স্বস্তির হাঁপ ছেড়ে ফিসফিস করে বললেন, আমি এখান থেকে দড়িটা ধরে নাড়ব, যাতে মনে হয় মেয়েটা পালানোর চেষ্টা করছে বা অন্য কিছু হয়েছে। তাতে ও যদি ওদিক দিয়ে বেরোতে চেষ্টা করে তাহলে আপনি গুলি চালাবেন, আর এদিক দিয়ে পালাতে চাইলে চালাবো আমি। ও যদি না পালিয়ে লুকিয়েও থাকতে চায় তাহলে নাড়াচাড়া থেকে আমি ওর অবস্থানটা কিছুটা আন্দাজ করতে পারবো। নইলে অন্ধের মতো আমার বা আপনার এই বাড়িতে ঢোকাটা ভীষণ বিপজ্জনক হয়ে যাবে। কথাটা মনে ধরল। আমি জায়গা মতো দাঁড়িয়ে পড়লাম। ট্যালবার্ট অন্ধকারে দাঁড়িয়ে দড়িটা ধরে টানা হাঁচড়া করতে শুরু করলেন। সেটা মুচড়ে যাচ্ছিল। বাড়ির ভেতর থেকে একটা বিমে বাঁধা দড়িটার নাড়াচাড়া দেখে অন্ধকারে মনে হচ্ছিল যেন এক প্রকাণ্ড সাপ ছটফট করছে। দড়ির ঘষ্টানির মৃদু আওয়াজ ছাপিয়ে আমাদের দুজনেরই কানে এলো ক্যাঁচ করে একটা শব্দ। কোনো আলগা পাটাতনে কেউ পা দিলে যেমন হয়। তারপর আরেকটা শব্দ এলো বাড়ির ভেতর থেকে, তারপর আরেকটা, তারপর আরেকটা। মনে হলো ঘর থেকে বেরিয়ে কেউ সিঁড়িতে পা দিয়েছে। শব্দর চলন থেকে বোঝা যাচ্ছিল সে নেমে আসছে। ট্যালবার্ট শব্দ শুনছিলেন, তবে তিনি দড়ি নাড়ানো বা টানা বন্ধ করেননি। একটু পরেই তরল অন্ধকারে ঢাকা বারান্দায় আমরা কারো উপস্থিতি টের পেলাম। একটা রোগা লম্বাটে ছায়া যেন জমাট বাঁধল সিঁড়ির মুখটায়। ট্যালবার্টের রিভলভার গর্জে উঠল। ছায়াটা ছিটকে পিছনে সরে গেল, তারপর সিঁড়ির পিছনে ঢুকে গেল সেটা। লোকটা আমার সোজাসুজি ছিল, আর তখনই একটা জিনিস আমি দেখতে পেলাম। লোকটা যেখানে লুকিয়েছিল সেই জায়গার দেওয়ালটা পচে গিয়ে ফেটে ফাঁকা হয়ে গিয়েছে। একটা গাছের সঙ্গে গা মিশিয়ে
কিছুটা উঁচু হয়ে নিশানা করলাম। পেছনের জঙ্গলে অন্ধকারের পটভূমিতে লোকটার শীর্ণ শরীরটা দেখা যাচ্ছিল, কিন্তু লোকটা আরেকটা দেওয়ালের গা থেকে তক্তার মতো কিছু একটা সরাতে চেষ্টা করছিল। বিদ্যুৎ চমকের মতো মনে হলো ওদিকের দেওয়ালেও যদি ফাটল থাকে তাহলে সেখান দিয়ে বাইরেও যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ট্যালবার্ট বুঝতেও পারবেন না যে তার শিকার পালিয়েছে। এও বুঝতে পারলাম লোকটা ওখান দিয়ে বেরিয়ে যেতে পারলে, এমনকি আহত অবস্থাতেও বেরিয়ে যেতে পারলে ওকে আর কোনো মতেই ধরা যাবে না। জানতাম ওই অবস্থায় ট্যালবার্টকে ডাকতে গেলে লোকটা আমাকেও দেখতে পাবে, আর সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আর তাছাড়া অত সময় বা কোথায়। বরং এই রকম অবস্থায় যে কারণে হোমস আমার উপর নির্ভর করে, সেই স্নায়ু আর নিশানার ওপরেই আমি ভরসা রাখলাম। আমার সার্ভিস রিভলভার গর্জে উঠল পর পর দুবার। কনস্টেবল চ্যাথাম আর ট্যালবার্ট যখন ওর কাছে পৌঁছলেন তখনও বেডরক বেঁচে ছিল, তবে হাসপাতাল অবধি নিয়ে যাওয়ার আগেই সে রওনা দিয়েছিল ফাঁসি কাঠের বদলে অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে। বাড়িটার তল্লাশি চালানোর পর হতভাগিনী জেনি মিলের দেহাবশেষ পাওয়া গেল। অন্য মেয়েটি মিলিসেন্ট ইলিস তখনও জীবিত ছিল। প্রাথমিক সেবা শুশ্রূষার পরেই সে একটা বয়ান দিল, আর তাতেই বাকিটা জানা গেল। বেডরককে লুকিয়ে থাকতে সাহায্য করার জন্য পুলিশ মার্চম্যানকে অভিযুক্ত করেছিল। তদন্তে অবশ্য জানা যায় উনি সত্যি এ বিষয়ে কিছু জানতেন না, বরং একে তিনি অতিপ্রাকৃত ঘটনা বলেই ভেবেছিলেন। বেডরক ওই এলাকার বাসিন্দা হিসেবে জঙ্গলের ব্যাপারে কিংবদন্তিটা জানত, তাই সে এসে এই বাড়িটাতেই আশ্রয় নিয়েছিল। কিছুদিন পরেই তার মধ্যে পুরনো বিকৃতি আর স্যাডিস্টিক মানসিকতা মাথাচাড়া দেয়, আর ঠিক তখনই সে জেনি মিলকে অপহরণ করে। জেনির মৃত্যুর পর মিলিসেন্ট তার শিকার হয়। বেডরক মেয়েগুলোকে প্রায় কিছুই খেতে দিত না। তাদের কোমরে দড়ি বেঁধে আর হাতের আঙুলগুলো ওইভাবে একসঙ্গে বেঁধে দিয়ে সে তাদের জঙ্গলে ছেড়ে দিত। এর ফলে মেয়েগুলো পালাতে পারত না, বাঁধন খুলতে পারত না, কেবলমাত্র পাখির মতো হাত নেড়ে নেড়ে কাউকে ডাকতে পারত। ঘটনার নিষ্পত্তির কথা তথা জঙ্গলে ওই সমস্ত শব্দ আর দৃশ্যের ব্যাখ্যা জেনে পার্কিস যার বর্ণায় খুশি হয়েছিলেন। তবে শার্লককে সবটা জানানোর পর সে একটা সংক্ষিপ্ত টেলিগ্রামেই নিজের মনোভাব আমাকে বুঝিয়ে দিয়েছিল। স্কলারদের আমি একদমই বিশ্বাস করি না বাচ্চা। নিজেদের ধ্যান ধারণার উপর এদের বিশ্বাস এতই বেশি যে এরা সত্যিটাকে অধিকাংশ সময়ই দেখতে পান না, আর পেলে তখন এরা এতই কেঁপে যান যে যা দেখছেন তার অলিক ব্যাখ্যাই এদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। অথচ তুমি আমি জানি তারা যাকে সত্যি বলে দাবি করেন তা আসলে ভ্রম। কেমন লাগলো আমাদের আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারই করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠ ও ওয়াটসনের চরিত্রে ছিল কুন্তল, শার্লক শঙ্খ, ডক্টর এমসলে পার্কিস আমি কৌশিক, মিস্টার মার্চমন্ট শুভঙ্কর, ট্যালবট অর্পণ, চ্যাথম সুশ্রেক, পোস্ট মিস্ট্রেস তানিশা, মূল লেখক পিটার কে অ্যান্ডারসন, বাংলায় অনুবাদ রিজু গাঙ্গুলি, সূত্রধর আমি কৌশিক। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।